মায়ের মুখে শুনেছি যেদিন আমার জন্ম হয় সেদিনই বাবা দ্বিতীয় বিয়ে তার বিয়ের ঘোষণা দেন। চোখ মুখ কুচকে মোড়ায় বসতে বসতে বলেন, এমনিতেই মেয়ে, তার উপর অমন কুচকুচে কালো। এই সন্তান আমার জন্মের না। অমন নষ্ট ছেলে মেয়েকে আমার ঘরে পুষবো না। কালোই তালাক দিয়ে দিব, নতুন বউ ঘরে তুলব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। নিজেদের তো খুব কষ্ট লাগতেছে। যেদিন বাবার কথায় কেউ আপত্তি করেনি, একজনও না, বরং দাদি ভীষণ খুশি হয়েছিল। বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, যাক বাবা, এতদিনে তো সুমতি ফিরল। আমি তো আগেই বলেছিলাম গরিব ঘরের মেয়েরা সুবিধার হয় না, কিন্তু তুই তো আমার কথা শুনবি না। বউয়ের রূপ দেখে মাকে ভুলে গেলি। এখন বুঝ কেমন লাগে। সেদিন সত্যিই বাবা সুমতি ফিরেছিল। দাদির কথা মেনে নিয়ে তিনি আদর্শ ছেলের ভং ধরেছিলেন। পরদিন সকাল হতেই মাকে 3 তালাক বলে বাড়ি থেকে বের করে দিলেন। কুৎসিত ভঙ্গিতে বললেন, আমি ফর্সা, তোর নিজের গায়ের রঙও দুধের মতো সাদা, তাহলে এমন কুচকুচে কালো মেয়ে কার কাছ থেকে গিয়ে বাঁধিয়ে এনেছিস? মা বাবার কথা জবাব দিল না, হাসলো, নরম সুরে বলল, আল্লাহ সাক্ষী, আপনাকে এই মেয়ের দায়িত্ব নিতে হবে না, আমার দায়িত্বও নিতে হবে না। আমরা মা মেয়ে দুজনেই আপনাদের সবার চোখের সামনে থেকে চলে যাব। তালাক দেওয়া বউয়ের আবার দায়িত্ব। ভালো কথায় দূর হবি নাকি ঘাট ধরে তাড়িয়ে দিব? এটাই ছিল তার কথা। মা আমাকে কোলে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাবা আমাদের আটকালেন না। মায়ের যাওয়ার মতো জায়গা ওই একটাই, নানা বাড়ি। সে আমাকে নিয়ে নানা বাড়িতে গিয়ে উঠল। ঘটনা শুনে নানির মাথায় হাত। তিনি দৌড়ে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এলেন। ইমাম সাহেব বললেন, তালাক হলেও সন্তানের ভরণ পোষণ, দুধ, যত্ন সব কিছুর দায়িত্ব বাবার উপরেই থাকে। মা হাসলো, তাচ্ছিল্যের সুরে বলল, সে ওকে নিজের মেয়ে বলে মানেই না, দায়িত্ব নেবে কেন? নানি খুব ভয়ে ছিলেন। নানা বাড়ি বলল, সংসারটা মামার। মা মামার সংসারে বোঝা হয়ে বসবে কি না, গায়ের লোকেরা কি বলবে, এসব ভাবতে ভাবতে নানির শরীরটাই খারাপ হয়ে গেল। তবে মা মামার সংসারে বোঝা হয়ে রইল না। 2 দিন পরেই আমাকে নিয়ে শহরে চলে এলো। নানা বাড়ির পাশে এক ভদ্রমহিলা ছিলেন, নাম হচ্ছে তার তহুরা। শহরে চাকরি করেন তিনি। মাকে নিজের কাছে নিয়ে এলেন। ঘরের কাজকর্ম দেখতে তার একজন লোকের প্রয়োজন। পেটে ভাতে থাকবে, বছরে 2 জামা কাপড় পরবে। কোনো কিছু না ভেবে মা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। অবশ্য তখন রাজি না হয়ে অন্য উপায় ছিল না। আমাকে নিয়ে মামার সংসারের অন্য ধ্বংস করার মতো দুঃসাহস মায়ের নেই। অজপাড়া গায়ে নিজে কিছু করবে সে সুযোগও তেমন ছিল না। শহরে এসে মায়ের জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। সারাদিন ঘরের কাজকর্ম, রান্না বান্না, 3 বেলা খাওয়া, আমার দেখাশোনা, এই নিয়ে মায়ের দিন কাটতে লাগলো। দেখলে মনে হয় সব কিছু স্বাভাবিক, তবে মা রাতে ঘুমাতে পারতো না, কাঁদতো, কেমন জানি হাঁসফাঁস করতো। বুঝতে শেখার পরেও দেখেছি মা রাতের বেশিরভাগ সময়ই জেগে থাকে। শত চেষ্টা করেও ঘুমাতে পারে না। মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরে বলে, তোর কি হবে রে মা, এমন পরিস্থিতিতে থেকে তোরে বিয়ে শাদী দিতে পারবো তো? মা খুব বেশি পড়ালেখা জানতো না। বুঝতে শেখার পরপরই বাবার সাথে বিয়ে হয়ে গেল। তারপর থেকে পড়াশোনার আশেপাশে ঘেঁষার সুযোগও পাই নাই। খালাম্মা মায়ের চিন্তা দূর করে দিলেন। আমার বয়স যখন 6, হঠাৎ একদিন তিনি আমাদের ঘরে এলেন। কোমল গলায় বললেন, রূপসীকে ওর সবচেয়ে ভালো জামাটা পরিয়ে দাও। মা বলল, কেন আপা, ওরে নিয়ে কোথায় যাবেন? স্কুলে ভর্তি করিয়ে দিব, পড়াশোনা শিখতে হবে তো নাকি? আমার এখনও মনে আছে মা সেদিন খালাম্মার হাত ধরে খুব কেঁদেছিল। খালাম্মা মায়ের হাত বুলিয়ে দিয়ে বলছিল, আরে কাঁদতে হবে না, রূপসী আমার মেয়ের মতো, আমি তোমাদের উপর অবিচার করব না। খালাম্মা আমাদের উপর অবিচার করেননি, সুবিচারের চেয়েও অনেক বেশি করেছেন। নিজের টাকায় আমাকে পড়াশোনা শিখিয়েছেন। তার জন্য আমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। লোকে আমায় নিয়ে গর্ব করে বলে, বাপ পরিচয় দেয় না, মেয়ে ডাক্তারি পড়ে, এমন রত্ন কেউ হাতছাড়া করে নাকি? বাবা কখনো আমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেনি, বেঁচে আছি নাকি মরে গেছি, কোথায় কি করছি এই ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। জীবনের সময় থেমে থাকে না। মা বলে, এই তো সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে ডাক্তারি পাশ করে গেলি, দিন যায় পানির মতো। ডাক্তারি পাশ করার পরপরেই মামা আমাদের গ্রামে নিয়ে আসলেন। আদুরে গলায় বললেন, মা আমাদের গ্রামের লোকদের একটু দেখতে হবে। মামার কথা বুঝতে সময় লাগতো। ফ্রি ক্যাম্পেইন, গায়ের লোকেরা মিলে আয়োজন করেছে। মামা তাদের কথা দিয়ে ফেলেছে, রাখতেই হবে। 2 দিনের ছুটিতে গ্রামে এলাম। এই গ্রাম আমার অপরিচিত। বাবার বাড়ি কোথায় সে কথাও জানি না। মামির কাছে জিজ্ঞেস করতেই সে বলল,
2 গ্রাম পরে তাদের বাড়ি ছিল, বিশাল বড় লোক, জমিদার বাড়ি বলা যায়। আপাকে তালাক দিয়ে আবার বিয়ে করেছিল। মামিকে থামিয়ে দিলাম, এসব কথা শুনতে ইচ্ছে করছে না। যা কিছু আমার জীবনের সাথে জড়িয়ে নিই, সে কথা শুনে মনকে বিষিয়ে তোলা নিতান্তই অপ্রয়োজনীয়। ফ্রি ক্যাম্পেইনের ঘিরে উত্তেজনা শেষ নেই। খোলা মাঠে রুগী দেখার ব্যবস্থা হয়েছে, সামিয়ানা টাঙানো হয়েছে, চেয়ার টেবিল পাতানো, একে একে রুগী ঢুকছে, নানান লোকের নানান সমস্যা। এক মহিলা তো বলেই বসলো, মা আমার ছেলের বউয়ের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি কিছু ওষুধ লিখে দিতে। একে তো রোগীর চাপ, তার ওপর উদ্ভট সব সমস্যা, সব কিছু সামলিয়ে গিয়ে মাথাটা ধরে গেল। তখন দুপুরে গড়িয়ে প্রায় বিকাল। ক্লান্ত ভঙ্গিতে হাই তুলে বললাম, আজকে আর না, বাকিটা কাল দেখব। তখনই বাইরে থেকে একজন লোক দাঁড়িয়ে, রুগ্ন শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। স্বেচ্ছাসেবক ছেলে মেয়েগুলো তাকে বোঝানোর চেষ্টা করছে আজকে আর কোনো রুগী দেখা হবে না। সে ভীষণ নাছোড়বান্দা, অনেক দূর থেকে হেঁটে এসেছে, কাল আবার আসতে পারবে না। তাকে অনেক বুঝিয়েও কোনো লাভ হলো না। সোজা এসে আমার সামনে রাখা চেয়ারে বসে পড়ল। কোমল গলায় বললাম, কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা ওদের। কত করে বলছি, অনেক দূর থেকে হেঁটে এসেছি এই শরীরে, কাল আবার আসবো কিভাবে? সে কথা বলিনি। আপনার শরীরে কি সমস্যা? কোথায় খারাপ লাগে? সারা শরীরে খারাপ লাগে মা, গায়ের ভেতরে জ্বলে, রাতে ঘুম আসে না। ঠিকমতো খাওয়া দাওয়া করেন? না মা, খাওয়া জোটে না, ছেলেগুলো খেতে দেয় না। কয় ছেলে আপনার? 3 ছেলে, একটাও মানুষ হয়নি, মদ গাঁজাখোর নিয়ে পড়ে থাকে। জমি জমা যা ছিল বিক্রি করতে করতে ঘরটুকু ছাড়া আর কিচ্ছু নেই। আমারে খেতে পড়তে দেয় না, কিছু বললে তেড়ে ফুরে মারতে আসে। লোকটার বয়স খুব বেশি না, 60 হবে কিনা তাও সন্দেহ। এই বয়সে তার শরীর ভেঙে গিয়েছে, চেহারার মলিনতা, ক্লান্তিতে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যায়। মানুষের জীবন কত বিচিত্র। 3-3টে ছেলে থাকার পরেও বাপের এই অবস্থা। দেখে শুনে ওষুধ লিখে দিলাম। ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে তার হাতে গুজে দিয়ে বললাম, ওষুধগুলো কিনে নিন। লোকটা উঠে চলে যাচ্ছিল, পেছন দিকে থামালাম। হাতে আরও কিছু টাকা দিয়ে বললাম, ফলমূল কিনে খাবেন, এই শরীরে শুধু ওষুধ ঠিক হবে না। সে হাসি মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে গেল। পাশ থেকে স্বেচ্ছাসেবকদের একজন বলে উঠল, ম্যাডাম ওকে এত ভালো মনে করার কিচ্ছু নেই, দুনিয়ার শয়তান লোক একটা। আমাদের বাড়ির পাশের বাড়ি, মায়ের মুখে শুনেছি মেয়ে হওয়ার কারণে প্রথম বউকে তালাক দিয়ে দিয়েছিল। মেয়ের গায়ের রং কালো বা একটু চাপা বলে, তাই বউয়ের চরিত্রে দাগ লাগিয়ে দিত, এতটুকু দ্বিধাবোধ করেনি। তারপর তাদের কোনো খোঁজ খবরও নেয়নি। পরে আবার বিয়ে করেছে। সেই ঘরে 3 ছেলে, ছেলেদের বয়স বেশি না, তবে বাপের কথা শুনে না, নেশাখোর হয়ে গেছে। হাসার চেষ্টা করলাম, চিকন গলায় বললাম, সারাদিন রোগী দেখে ক্লান্ত লাগছে, বাড়ি যাব, তোমরাও এখন যাও। ওরা চলে গেল। দুপুরে রোদ পড়ে গেছে, ফিনফিনে বাতাস বইছে। বাবার চেহারা মনে নেই ঠিকই, তবে বুঝতে একটু অসুবিধা হয়নি। আচ্ছা, আমার কি খুশি হওয়া উচিত যে বাবা কখনো কোনো দায়িত্ব নেয়নি, বিনা কারণে মায়ের চরিত্রে কালি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে? তার এমন পরিস্থিতি দেখে খুশি হলে, আনন্দ অনুভব করলে খুব বেশি কি অন্যায় হবে? অমানবিক কাজ হয়ে যাবে? হবে না নিশ্চয়ই, বাকিটা আপনারা বলবেন। কিন্তু আমার তো খুশি লাগছে না, আনন্দের ছিটে ফোটাও নেই। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করছে, গলা ধরে আসছে, চোখে পানি আসার আগে এমন করে চোখ ঝালা করে। শেষ বিকেলের নরম বাতাস কি আমার এই কষ্ট উড়িয়ে নিয়ে যেতে পারবে? পারবে নিশ্চয়ই। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিলাম। জীবনের চরম সত্যিগুলোর সামনে দাঁড়াতে এত কষ্ট হয় কেন, সেটা তো বোঝার ক্ষমতা আসলে সবার থাকে না, ঠিক সেম আমারও না। এক একজন মানুষের এক এক রকম রূপ। আসলে যে আজকে আপনাকে অবহেলা করছে, এমন একটা দিন আসবে, সেদিন সে আফসোস করবে। কেন জানেন? আপনাকে অবহেলা করার জন্য। অবহেলা করাটা সহজ, কিন্তু অবহেলার ফল ভোগ করাটা যে অনেক বেশি কঠিন। আপনি আজকে যাকে নিয়ে কটু কথা বলছেন, যাকে নিয়ে হাসাহাসি করছেন, যাকে বলছেন সে ব্যর্থ, আপনি না খাওয়ালে কি সে খাইতে পারবে না? এমনটা কিন্তু না। আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা সব কিছু উপর থেকে ঠিক করে দিছে। কে কখন কিভাবে চলবে, কার কখন কি লাগবে, সব কিছু উনিই ঠিক করবে। আমরা তো উছিলা মাত্র। বাট আমরা বলি যে আমরা স্বয়ং সম্পূর্ণ। একটা মানুষ কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। আপনি যাকে ঘৃণা করছেন, আজকে নির্দ্বিধায় বলছেন সে খারাপ, সে কতটুকু খারাপ আপনি কিভাবে বলতে পারবেন? আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে তার সমালোচনা করছেন নাই বা কেন?
তাই না জেনে না বুঝে কাউকে অপরাধী বানানো উচিত না। আমি জানি না আপনারা এইটুকু থেকে কি শিখতে পেরেছেন, তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক একজনের জীবনের এক এক রকম কাহিনী আর এক এক রকম রূপ। কারণ হচ্ছে আমরা প্রত্যেকে কোনো না কোনো একটা সমস্যার মধ্য দিয়ে যাই। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, তবে যে যতটা চাপিয়ে রাখে তার কষ্টটা তার থেকে দ্বিগুণ বেড়ে যায়। আমি মনে করি কোনো একটা কিছু শেয়ার করে ফেললে ভালো, তবে কারো কাছে না, শেয়ার করবেন আপনি আপনার আল্লাহর কাছে। আপনার যদি বলতে ইচ্ছে করে মন খুলে তার কাছে চাইবেন, মাথা নত তার কাছে করবেন, এমনভাবে চাইবেন যেন আল্লাহকে বলতে হয় যে আল্লাহ, আমাকে এমন কারো পায়ের নিচে ফেলিও না যেখানে আমার অসম্মান হবে। তুমি আমাকে ওভাবেই তৈরি করে দাও যেন তোমার পায়ের নিচে ছাড়া আমার মাথাটা কারো কাছেই নত করতে না হয়। সো জানি না জীবনের গল্প থেকে কে কতটুকু শিখছেন বা কার কতটুকু মনে হয়েছে বা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিয়ে দিবেন যে আমার কষ্টটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, বাকিটা হচ্ছে আপনাদের উপরে। একটা মেয়ে হয়ে আসলে সব কিছু পারা যাবে না এরকম কোনো কিছুই না, মেয়েরাও পারে, মেয়েরা চাইলে সব কিছুই পারে। সেটা হচ্ছে যে অদ্ভুত কোনো কিছু না, অসম্ভবও কোনো কিছু না। আমি মনে করি যে একটা মেয়ে চাইলে এমন কিছু নাই যে সে করতে পারে না। হয়তোবা অনেকেই বলে যে ছেলেদের আগে বাচ্চাগিরি, কিন্তু আসলে কিন্তু ভুল কথা। কারণ একটা মেয়ের ইন্সপিরেশন ছাড়া একটা ছেলে কখনোই তার লাইফে উন্নতির শিখরে পৌঁছাইতে পারে না। ওই যে বিজ্ঞানী নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দিব। ঠিক সেম একজন মা হচ্ছে যে তার বাচ্চাদের জন্য অনেক কিছু, তো ঠিক সেম একটা ছেলে সফলতার পেছনে একটা মেয়ে থাকবেই। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।